এই ভিডিওতে আমরা জিডিএস নিয়ে একদম কমপ্লিট ইনফরমেশন শেয়ার করব। তুমি ইন্টারনেটে অনেক ভিডিও পেয়ে যাবে যেখানে কীভাবে ফর্ম ফিল আপ হয়, কবে ফর্ম ফিল আপ, কবে কী, এইসব বৃত্তান্ত দিচ্ছে, কিন্তু একদম ভিতরের নিউজ যে জিডিএস জয়েন করা উচিত কি উচিত নেই সমস্ত নিয়ে এই ভিডিওতে আলোচনা করব, যেটা তুমি কিন্তু অন্য কোনো ভিডিওতে পাবে না। ফার্স্ট যে জিনিসগুলো বলতে হয়, মানে না বললেই নয়, যে 10 তারিখ থেকে ফেব্রুয়ারির 10 থেকে মার্চের 3 তারিখ অবধি লাস্ট ডেট। এডিট করতে পারবে 6 তারিখ থেকে 8 তারিখের মধ্যে। কোয়ালিফিকেশান শুধুমাত্র মাধ্যমিক পাস আর কম্পিউটার নলেজ। ও সবাই মানে ওর জন্য কিছু দেখবে না, তুমি জাস্ট মানে বলতে হবে কম্পিউটার নলেজ আছে। সাইক্লিং জানতে পারলেই হবে। ফিস 100 টাকা। ফিমেল, এসসি এসটি আর ট্রান্স ওমেনদের জন্য কোনো ফিস নেই। এজ হচ্ছে 18 থেকে 40। এইটা তুমি সব জায়গায় জেনে গেছো। এবং এর যে পিডিএফটা, সেই পিডিএফটা আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে স্কোর বুস্টার এবি, এখানে তুমি পেয়ে যাবে। টেলিগ্রামে বা ডেসক্রিপশানে লিঙ্ক আছে, সেখান থেকে জয়েন করতে পারো, বা টেলিগ্রামে গিয়ে তুমি সার্চ করলেও পেয়ে যাবে। এটা আমাদের গ্রুপ বেঙ্গল কম্পিটিটিভ অ্যারেনা। এখানে তোমার যে ডাউট না পারা কোনো কোশ্চেন তুমি এখানে দিতে পারো। ওকে, এবার বাকি জিনিসগুলোতে এক এক করে আসি। দেখো জিডিএস, তো জিডিএসের কিন্তু 3টে ভাগ আছে, একটা বিপিএম, একটা এবিপিএম, একটা ডাক সেবক। এবার এই বিপিএম আর এবিপিএম এরা থাকে কোথায়? ব্রাঞ্চ অফিসে। আর ডাক সেবক কোথায় থাকে? সাব অফিসে। সাব অফিসে কিন্তু শুধুমাত্র ডাক সেবকই থাকে। এই জিনিসগুলো খুব ভালো করে বোঝার আছে, বোঝো, এটা তোমাকে অন্য কেউ বোঝাবে না। ব্রাঞ্চ অফিসে একটা বিপিএম থাকে আর দুটো এবিপিএম থাকে। এই দুটো এবিপিএমের মধ্যে একটা হয় এএমডি, একটা হয় এএমসি। সাব অফিসে অনেক রকম, মানে যে ডাকসেবক থাকে এদের বিভিন্ন ভাগ হয়, এমডি, এমসি, এমপি, প্যাকার, এরকম মেনি টাইপস এই ভাগগুলো হয়। এটা হচ্ছে মানে টোটাল কি ভাগ হবে সেইগুলো। ওকে, এবার যে জিডিএস তুমি দিচ্ছ তার সাথে সাথে আরও অনেক এক্সাম আছে, রেলের এক্সাম আছে। তো রেলের এক্সামগুলো তুমি যদি দিতে চাও, দেখো এই বইটার আমরা গিভ অ্যাওয়ে করেছিলাম। আরও কোনো বই যদি তোমরা চাও যে গিভ অ্যাওয়েতে আসুক, সেইটা তুমি এই ভিডিওতে বলতে পারো, যে কমেন্ট করতে পারো যে কোনটার গিভ অ্যাওয়ে দরকার, বা গিভ অ্যাওয়ে বলে তুমি লেখো। যদি 50টা কমেন্ট হয়, 50টা, তাহলে আমি এর মধ্যে একটা গিভ অ্যাওয়ে করবো। কারণ এর আগে কিন্তু একটা রিল দিয়ে বলেছিলাম যে 5000টা যদি ভিউ হয় তাহলে রিলের যে 4টে বইটা আছে তার মধ্যে সেটা হবে। তো সেখানে 5000 ভিউ হয়নি, তো সেই জন্য আমি গিভ অ্যাওয়ে করবো না। তার কারণ একটা বই এখান থেকে ওখানে পাঠাতেও একটা যথেষ্ট টাকা লাগে, সেটা কিন্তু ভিডিওটা থেকে আসে না। ওকে, তো এই বইগুলো আমাদের রেলের জন্য খুব খুব গুরুত্বপূর্ণ। এনটিপিসি হোক বা তোমার গ্রুপ ডি হোক, সমস্ত এই বইয়ের লিঙ্ক কিন্তু ডেসক্রিপশানে দেওয়া থাকবে। সেম একইভাবে এসএসসির সমস্ত এক্সাম যেন পরপর মে মাস থেকে শুরু হয়ে গেছে। দেখো ম্যাথামেটিক্স, ইংলিশ, রিজনিং আছে। এখানে জিকে বইটা দেওয়া নেই, জিকে এটা কোশ্চেন ব্যাংক, আর এখানে হচ্ছে সলভ পেপার। এখানে যে কম্বাইন্ড কঠিন এই কোশ্চেন ব্যাংকটা আমি বারবার বলেছিলাম, এটা অনেকের জন্য রিকমেন্ডেড। এখানে কিন্তু বেস্ট কোশ্চেনগুলো এখানে দেওয়া আছে। তো এই বইগুলো তোমরা অবশ্যই একবার দেখতে পারো, তোমাদের জন্য খুব হেল্পফুল হবে। কী কী পোস্ট থাকে তুমি তো বুঝে গেলে, ব্রাঞ্চ পোস্টমাস্টার, এরকম সমস্ত ডাক সেবক। এবার তোমাকে যেটা বুঝতে হবে যে স্যালারি, কারণ আমরা তো টাকার জন্য আলটিমেটলি চাকরি করছি, আর তো কিছুর জন্য করছি না। তো বেসিক তোমার বিভিন্ন যেহেতু পোস্ট আছে, 10,000 থেকে 14,000-এর মধ্যে থাকে। ইন হ্যান্ড ধরো 15,000 থেকে 31,000 এরকম আসে। এবার 31,000টা রেয়ার কেস লেখা, তার কারণ হচ্ছে মানে তুমি যেটা দেখবে তোমার 28,000 অবধি বা 28 থেকে 29,000 অবধি বেসিক তো আছেই। তবে এই 28 অবধি যাওয়ার আগেই তুমি কোনো না কোনো প্রমোশন পেয়ে যাবে। এবার প্রমোশনের কী ক্রাইটেরিয়া, কী এলিজিবিলিটি, সেটা কিন্তু আমরা সামনের দিকে দেখব। তো ধরে নাও এতটাই, মানে 31,000 রেয়ার কেস কেন লিখেছি, যে অনেক দিন ধরে জিডিএস আছে, ধরো 10 বছর ধরে কোনো এক্সামই ক্লিয়ার করতে পারছে না, তো তার মাইনে এইটা হতে পারে। ইন হ্যান্ড তুমি কিন্তু এই শুরুতে এইটাই মাইনে পাবে ধরে রাখো। তার কারণ এইটা পাচ্ছ তুমি 10,000 বেসিক, আর তার সঙ্গে ডিএ পাচ্ছ। ডিএ এখন ধরো 56% যদি আমি ধরি, তাহলে মোটামুটি এইটাই দাঁড়াচ্ছে। সেই হিসেবে আমি মানে দিয়েছি তোমাকে। এনপিএস মানে তুমি যে জমাচ্ছ, তোমার কি ভবিষ্যতের জন্য কোনো টাকা জমছে? ইয়েস, জমছে। কিন্তু এখানে কিন্তু তুমি ন্যাশনাল পেনশন স্কিম যেটা আছে, বা নিউ পেনশন স্কিম, ন্যাশনাল ছিল, সেখান থেকে চেঞ্জ করে নিউ করা হয়েছে। এনপিএস কিন্তু তুমি পাচ্ছ না, এনপিএস লাইট পাচ্ছ। 300 সামথিং একটা তুমিও মানে ডিডাক্ট করবে তোমার থেকেও, এবং গভর্নমেন্টও সেখানে কিন্তু কিছু কন্ট্রিবিউশন দেবে, এইটা তোমার ওখানে জমবে। ওকে, আচ্ছা, গ্রুপের কথা বলে দিয়েছি। এইবার এটা কি পার্মানেন্ট পোস্ট? ইয়েস। কিন্তু এটা কি ডিপার্টমেন্টের পোস্ট? ডিপার্টমেন্ট অফ পোস্টের নিজের পোস্ট? দেখো ডিপার্টমেন্ট অফ পোস্টের দু ধরনের পোস্ট আছে বলতে পারো। একটা হচ্ছে ওদের নিজস্ব ডিপার্টমেন্টের, আরেকটা হচ্ছে যেটা পুরো ডিপার্টমেন্টের না, তো সেইটা হচ্ছে জিডিএস। তার কারণ যদি পুরো ডিপার্টমেন্টের হয় তাহলে তো বেসিকই হবে 18,000 টাকা। তাই জন্য এটা কিন্তু তোমার ডিপার্টমেন্টের পোস্ট না, কিন্তু তুমি পার্মানেন্ট আজীবন চাকরি করবে, তোমাকে কোনো দিন বসানো হবে না। এই জন্য তোমাকে 8 ঘন্টা ডিউটি করতে হবে না, তোমার ডিউটিটা আওয়ার হবে 4 থেকে 5 ঘন্টা। তার মানে তোমার ডিউটি টাইম হচ্ছে 10টা থেকে 2টো বা 3টে। এবার যেটা হয়, ধরো তোমার গ্রামের দিকে পোস্টিং, 2টো অবধি যতজন লাইনে দাঁড়িয়েছে তোমাকে তো তাদেরকে ছেড়ে আসতে হবে, নাহলে তো অসুবিধা হয়ে যাবে। তুমি ওই গ্রাম দিয়ে যাওয়া আসা করবে, মানুষের সঙ্গে একটা সুসম্পর্ক বজায় রাখতে হবে। তো সেখানে কিছু কিছু ক্ষেত্রে তোমার 2টোই হয়ে যেতে পারে। অনেকে হতে পারে যে 10টায় এসে 1টায় বাড়ি চলে যাচ্ছে। কোনো ফিক্সড ডিউটি নেই, কারণ রুলে বলে দেওয়া আছে যে জিডিএসকে দিয়ে 4 থেকে 5 ঘন্টার বেশি ডিউটি করানো যাবে না।
এবার তোমার সমস্ত কিছু নির্ভর করছে তোমার কোথায় পোস্টিং, তোমার যে হায়ার অথরিটিস আছে তারা কেমন, তার উপর সমস্ত কিছু নির্ভর করছে। সার্কেল বা ডিভিশনের কিছু অফিসও আছে যেখানে কিন্তু 5 দিনও অফিস হয়, পোস্ট অফিসের বিভিন্ন অফিসও আছে যেখানে 5 দিন অফিস হয়, তাহলে সেখানে হলে তো খুবই ভালো। এমনি তো নর্মাল 6 দিন হবে, যদি 5 দিনের অফিস তুমি পাও তাহলে তো খুব ভালো। এই যে নট আচ্ছা অল ফেসিলিটি দেয় না, এটা এখানে লিখে দিয়েছি। এবার জিডিএসে একটা ভালো গুণ কী আছে সেটা হচ্ছে তুমি কিন্তু এইটার সঙ্গে শুধুমাত্র ওপেনে পড়াশোনা করতে পারো, বাকি চাকরির সঙ্গে তুমি ওপেনে পড়াশোনা করার পারমিশনটা পাবে না। মানে একসঙ্গে দুটো তুমি কী করে পারছো, এবং যখন এক্সাম হবে তখন কিন্তু তুমি এক্সামের জন্য ছুটিও পাবে, যেটা আর অন্য কোনো চাকরিতে পাওয়া যায় না, অন্য কোনো চাকরিতে পাওয়া যায় না। পুরো স্টাডি লিভ নিয়ে বসে থাকতে হয়, এটা তুমি চাকরির সঙ্গে সঙ্গে পড়তে পারবে। মানে অন্যটা তুমি না বলে করতে পারো, তুমি ইনসেন্টিভ পেতে পারো, তুমি এফডি করাচ্ছ, কাউকে পিএলআই করাচ্ছ, ইন্স্যুরেন্স করছো, সমস্ত কিছু তুমি কী বলে ইনসেন্টিভ পাবে। বিপিএমদের একটা এক্সট্রা আছে, তারা যত ট্রানজ্যাকশান করে সারা দিনে যে হিসাবটা রাখে তার উপর কিন্তু তারা একটা স্পেশাল ইনসেন্টিভ পায়। তারা যদি 40 থেকে 50 হাজার টাকার বেশি ক্যারি করে তাহলেও তারা একটা বেশি ইনসেন্টিভ পাবে। এমসি যারা আছে তারা যদি হেভি লোড বহন করে 10 থেকে 20 কেজি, মানে এদের একটা পোস্ট অফিস থেকে অন্য পোস্ট অফিস ধরো কিছু ট্রান্সফার করা আছে, তো সেই ক্ষেত্রে তাকেও একটা ইনসেন্টিভ দেওয়া হয়। আর টিটি যেটা টাইম ডিপোজিট, তো সেই টিটি করাতে পারলে কিন্তু ভালো কমিশন আছে। অনেকে মানে অনেকটা এমন আমি শুনলাম যে অনেকে এমন আছে দেখা গেল বেসিক হচ্ছে 10,000, কিন্তু সে তার থেকে বেশি টাকা কামাচ্ছে শুধুমাত্র ইনসেন্টিভ করে। তো ইনসেন্টিভ করে কিন্তু এমন জনও আছে যে প্রায় অনেক টাকা কামিয়ে ফেলে, সেটা আমি তোমাকে পরে মানে শুধুমাত্র ইনসেন্টিভ করেও কিন্তু 25,000 টাকা পয়সা ইনকাম করা যায়, শুধুমাত্র 25 থেকে 30 ইনকাম করা যায় ইনসেন্টিভ করে, তুমি যদি ভালো কাজ করো, সুসম্পর্ক বানিয়ে ফেলো তোমার এলাকার সঙ্গে। ওকে, নেক্সট। এবার মেন সব থেকে বেশি ইম্পর্টেন্ট জিনিস যেটা নিয়ে তোমার সবচেয়ে বেশি জানার তোমার দরকার, সেটা হচ্ছে প্রমোশন কী আছে। জিডিএসে ঢুকে গেলাম, তারপর আর কোনো চাকরি পেলাম না, এখানেই থেকে গেলাম, ধরো আর আমি কিছু ক্র্যাক করতে পারলাম না, পড়াশোনা করলাম, আমার হাতে কাঁচা টাকা চলে আসলো, 15,000 টাকা কম না? একজন মাধ্যমিক পাশে সার কাছে 18 বছর বয়স হবে, তার বাবা আমার কাছ থেকে টাকা নিতে হয়, তার কাছে 15,000 টাকা তো কম না? তো 15,000 টাকা পাচ্ছি, ইনসেন্টিভ করে যদি 20,000 হয়ে যায় আর কিছু করতে ইচ্ছা হবে না। ওই জন্য আমি একবার বলেছিলাম জিডিএস কিন্তু মরণ ফাঁদ, ঢুকে গেলে বেরোতে পারে না। আমার প্রচুর বন্ধু জিডিএস পেরেছিল, তারা কিন্তু অনেকেই বেরোতে পারেনি সেখান থেকে। হ্যাঁ, এখান থেকে তারা প্রমোশন পেয়ে যাবে, কিন্তু তাদের হয়তো আরও বেশি ভালো জায়গায় যাওয়া উচিত ছিল, তো সেখানে তারা আটকে গেছে। দেখো জিডিএস থেকে এমটিএস এক্সাম দিয়ে হয়, প্রায় প্রতি বছরই এক্সামটা হয়, 5 বছর তোমাকে চাকরি করতে হবে, তবে তুমি এমটিএসের পরীক্ষায় বসতে পারবে। এমটিএস মানে লেভেল 1। জিডিএস থেকে পিএ 8 বছর, 8 বছর তুমি যদি চাকরি করো তুমি জিডিএস থেকে পিএর প্রমোশন পরীক্ষার জন্য এলিজিবল হবে। পরীক্ষার জন্য এলিজিবল হওয়া মানেই কিন্তু ভালো করে বুঝবে, এখানে 5 বছর লিখেছি মানে 5 বছর পর তোমাকে ধরে বলবে নাও জিডিএস চলে আসো তুমি এমটিএস, না, 5 বছর পর তুমি পরীক্ষা দেবে। পরীক্ষা দেওয়ার পর দেখা হবে যে এমটিএসের সিট ফাঁকা আছে কি না। ধরো জিডিএস আছে 20,000, এমটিএস আছে 2,000, তার মানে তো 20,000 জনই যাবে না, মানে 20,000 জনকে তো তুলবে না, তুলবে তো 2,000 জনকে। কোন 2,000 জনকে? সেখানেও কিন্তু রিজার্ভেশনের ব্যাপার আছে। তারপর যে সিটগুলো থাকবে তোমার নাম্বার কত সেই হিসেবে তোমাকে দেওয়া হবে এমটিএস। একইভাবে জিডিএস থেকে তুমি যদি ধরো জিডিএস থেকে এমটিএস পাওনি, 8 বছর পর তুমি পিএতে বসতে পারো। এবার ধরো তুমি জিডিএস থেকে এমটিএস পেয়ে গেলে 5 বছর, তাহলে 5 বছর এমটিএস আর 3 বছর এমটিএসে কাজ করলে টোটাল 8 বছরের তুমি যদি সার্ভিস করে ফেলো, তুমি পিএ পোস্টাল অ্যাসিস্ট্যান্ট, যেটা সিজিএল দিয়ে নিয়োগ হয় লেভেল 4, তার জন্য তুমি এলিজিবল। আবার পিএ থেকে 7 বছর সার্ভিস করলেই কিন্তু ইন্সপেক্টর অফ পোস্ট এই পরীক্ষা দেওয়া হয়, এবং ইন্সপেক্টর অফ পোস্ট খুবই সম্মানজনক পোস্ট। এখানে তোমাকে নিজের ভেহিকেল দেওয়া হয়, পার্সোনাল এমটিএস এই সমস্ত জিনিসপত্র দেওয়া হয়, কিন্তু খুব হেক্টিক কাজ থাকে। বিফোর 2022 যারা জয়েন করেছে তাদের জন্য কিন্তু এই রুল না, তাদের জিডিএস থেকে এমটিএস হচ্ছে 3 বছর আর জিডিএস থেকে পিএ হচ্ছে 5 বছর। কিন্তু এখন আমি যেটা শুনতে পেলাম ডিপার্টমেন্ট থেকে যে 2022-এর পরে যারা জয়েন করবে, মানে 2022 অনওয়ার্ডস এটা করে দেওয়া হয়েছে যে 5 বছর আর 8 বছর, যেটা আগে ছিল 3 বছর আর 5 বছর। খুব ভালো করে দেখতে পাচ্ছ, তোমরা ভালো করেই জানো যারা সরকারি চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছ, ধীরে ধীরে প্রমোশনটাকে স্লো করা হচ্ছে সমস্ত ডিপার্টমেন্টে। সিনিয়রিটির বেসিসে ধরো এই 5 বছরে তুমি কোনো এক্সাম ক্লিয়ারই করতে পারলে না, তুমি পড়াশোনা সব ভুলে গিয়েছো, সব গোল্লায় দিয়ে দিয়েছো, কোনো এক্সাম ক্লিয়ার করতে পারলে না, তাহলে তোমাকে বলেছে তুমি 10 বছর পর তোমাকে সিনিয়রিটির বেসিসে প্রমোশন দেওয়া হবে, মানে এখানে কোনো এক্সাম লাগবে না। তার মানে যদি 100 জন আসে তার মধ্যে ভাগ আছে, একটা কিছুটা প্রমোশন দিয়ে হবে, কিছুটা পরীক্ষা দিয়ে হবে, তো সেইখানে তুমি সিনিয়রিটি বেসিসে 10 বছর পর এলিজিবল হবে। 10 বছর পর কিন্তু তোমাকে আবার একই কথা, 10 বছর পর তোমাকে বানিয়ে দেওয়া হবে না এমটিএস ঘাড় ধরে, 10 বছর পর তুমি এলিজিবল। এবার দেখা হবে তোমার সামনে কতজন আছে, সিট কটা ফাঁকা আছে, তারপর তুমি প্রমোশন পাবে। মানে ধরো আমার কাছে জিডিএস আছে 200টা, আর এমটিএসের সিট তো এত নেই, এমটিএসের সিট আছে 20টা, তাহলে যাবে কোনজন? সেই 20 জনই যাবে, বাকি 180 জন কিন্তু আবার বসে থাকবে পরের বছরের জন্য। যে এই 20 জনের মধ্যে দেখা গেল 10 জন ছেড়ে দিল,
2 জন মারা গেল, 4 জন প্রমোশন পেলো, তাহলে এই যে 16টা সিট, এই 16টা সিট আবার আসবে। ঠিক আছে, এই জিনিসটা ভালো করে বুঝে নাও যে তারপর আবার এই 180-র মধ্যে আবার এই 16 জন আসবে, এইভাবে প্রমোশন হয়। এমন না যে 10 বছর পরে তোমাকে হয়ে যাবে, 10 বছর পর তুমি এলিজিবল হবে, তারপর কবে হবে ঠিক নেই। এই যে এটা যেটা বললাম না, এত সহজে বললাম যে 7 বছর পরেই দেওয়া যায়, কোথায় গেল এটা, কোথায় গেলি রে? হ্যাঁ, এই যে বললাম 7 বছর পর দেওয়া যায়, এই 7 বছর পর পরীক্ষার জন্য এলিজিবেল। এবার পিএ কতগুলো আছে, পিএ আছে ধরো তোমার 2000টা, আর ইন্সপেক্টর অফ পোস্ট আইপি থাকবে তো 20টা। তো 20, এবার 2000 জনই তো আসতে পারবে না এখানে, আসবে তো 20 জন, তার জন্য পরীক্ষা দিতে হবে, সিট ফাঁকা থাকতে হবে, এলিজিবল হতে হবে, অনেক কিছু ক্রাইটেরিয়া আছে। ওকে, চলো তো এবার চলে আসছি অ্যাপ্লাই শুধু কিন্তু তুমি ওয়ান সার্কেলেই করতে পারবে। তুমি এখানে বসে বিহারে অ্যাপ্লাই করতে পারো, এখানে বসে কেরালায় অ্যাপ্লাই করতে পারো, যে কোনো জায়গায় করতে পারো, কিন্তু কেরালার অ্যাপ্লাই করলে একটা সার্কেলেই তোমাকে অ্যাপ্লাই করতে হবে। ট্রান্সফার খুব ইম্পর্টেন্ট, আমি বাইরে অ্যাপ্লাই করলাম, সাউথে অ্যাপ্লাই করলাম, তুমি কিন্তু জিডিএস থাকাকালীন একজন মেল ক্যান্ডিডেট, ফিমেলটা আমি বলতে পারলাম না, বা ম্যাক্সিমাম তুমি 2 বছর অ্যাপ্লাই করতে পারবে। এবার যদি এটা ফিমেলের ক্ষেত্রেও 2 হয় ভালো, এবং ফিমেলের ক্ষেত্রে যদি আরও একবার বেশি হয় তো ভালোই। মেল ক্যান্ডিডেট ম্যাক্সিমাম 2বার ট্রান্সফারের জন্য ট্রান্সফার নিতে পারে। তুমি 1 বছর পরেই অ্যাপ্লাই করতে পারো। আমার জানা কেস আছে যে নদিয়া ডিস্ট্রিক্ট থেকে একজন সুদূর কেরালা থেকে এসেছিলো, নদিয়া ডিস্ট্রিক্টে সে 2 বছর চাকরি করার পর কিন্তু কেরালাতে ট্রান্সফার পেয়ে চলে গেছে নিজের জায়গায়। তো ওয়ান স্টেট থেকে আরেকটা স্টেটেও যাওয়া পসিবল। ওকে, চলো নেক্সট। স্পেশাল, দেখো জিডিএস চাকরি করে অনেক মাইনে পাওয়া যায়। কী করে মাইনে পাওয়া যায় খুব ভালো করে শুনবে। তুমি তোমার যে পোস্টটা আছে না জিডিএস, সেখান থেকে তুমি ছুটি নিতে পারো, এবং এই ছুটি নিতে পারো ম্যাক্সিমাম 180 দিন, এবং সেই কাজটা অন্যজনকে দিয়ে করাতে পারো অফিসিয়ালি। সেখানে কিছু যদি ভুল ত্রুটি হয় তার জন্য কিন্তু তুমি দায়ী থাকবে, এটা মাথায় রাখবে। আর সে কোয়ালিফাইড হতে হবে, কি কোয়ালিফিকেশান 10 পাস, এটা হতে হবে। এইবার যেটা হয়, পোস্ট অফিস তো অনেক বড় ডিপার্টমেন্ট, তো এত পোস্ট, অনেক পোস্ট আছে যে পোস্টগুলো ভ্যাকান্ট থাকে। তো এই ভ্যাকান্ট পোস্টগুলো, ধরো পোস্টম্যান, এমটিএস, এই পোস্টগুলো ভ্যাকান্ট আছে। এবার এই পোস্টগুলো তো কাজ করাতে হবে, বসিয়ে রাখলে তো হবে না। তো এবার পোস্ট অফিস কাকে দিয়ে কাজ করাবে, তার জন্য তার কাছে অফিসে বসে আছে জিডিএস। তখন সেই জিডিএস কী করবে, নিজের যে পোস্টটা সেখান থেকে সে ছুটি নেবে, নিয়ে সেই পোস্টটাতে তার চেনা কাউকে সে ওখানে সাজেস্ট করবে, নমিনেট করবে সাবস্টিটিউট হিসেবে। সে 10 পাস হতে হবে। আবার সাবস্টিটিউট করার পর সে তখন কি করবে, এই পোস্টম্যান বা এমটিএসের কাজটা করবে। এবার বলো এদের বেসিক কত, একটা পোস্টম্যানের বেসিক হচ্ছে 21,500, এমটিএসের বেসিক কত 18,000, তার উপর ডিএ। তো এই বেসিক আর ডিএটা কিন্তু সে তখন পাবে, এইচআরএ টিপিটিএ পাবে না, যেহেতু সে তার প্রধান কর্মীর মধ্যে পড়ছে না। তাহলে ধরো জিডিএসের মাইনে 15, আর ওদিক থেকে আরও 30 চলে আসবে, তখন সে 45,000 টাকা থেকে 55,000 টাকা অবধি কিন্তু ইনকাম করতে পারবে। জিডিএসের বেসিক ধরেছি না 15, সে এক বছর হয়তো চাকরি করেছে, কিছু ইনসেন্টিভ করছে, তো প্রায় তুমি ধরে নাও এই জিনিসটা করে কিন্তু অনেকেই 30,000 থেকে 35,000-এর কাছাকাছি ইনকাম করে ফেলে। বুঝতে পারলাম কি করে, যে একসঙ্গে সে 2টো পোস্ট করলো, এইটা সে তার সাবস্টিটিউট হিসেবে যাকে দিল, ধরে নাও সেই কাজটা সে নিজেই করছে, কিন্তু সাবস্টিটিউটে শুধু নাম দিয়েছে, দিয়ে সে লিভ নিয়ে নিয়েছে, এবং লিভের সেই কাজটা সে কী করছে, সে তখন পোস্টম্যান, এমটিএস এদের কাজটা করছে। কারণ এর তো সেই পোস্টে কেউ নেই, তখন কিন্তু বেসিক আর দিয়ে দেবে। এবার অসুবিধা কি, 5 বছর পর সে যখন এমটিএস যদি হয়ে যায়, তখন কিন্তু সে পার্মানেন্ট এমপ্লয় হয়ে গেল, এবং এমটিএসের মাইনেটা তখন সে পাবে। এমটিএসের যে 40,000 টাকা মাইনে সেটা পাবে, কিন্তু এক্সট্রা কোনো কাজ করতে পারে না। ঠিক আছে, পুষেই যাবে, কারণ এখানে তো সেই মাইনেটাই আসছিল না। তো এইটা খুব স্পেশাল জিনিস, যেটা ভিডিও থাম্বনেলেও বলেছিলাম। ওকে, বাকি তো সব বলেই দিয়েছি। আর এই ভিডিওটা বানানোর জন্য সুমন্ত আমার বন্ধু, আর বনানী আমার বান্ধবী, এরা খুব হেল্প করেছে, এদের থেকে আমি ইনফরমেশনটা নিয়েছি। এরা দুজনেই ডিপার্টমেন্টের মধ্যে কর্মরত, তো এদের জন্য স্পেশাল থ্যাংক ইউ। তোমরাও এদেরকে থ্যাংক ইউ জানাতে পারো কমেন্ট করে, কারণ এরা বললো বলে আমি এত ইনফরমেশন দিতে পারলাম, যেটা কিন্তু তুমি বাইরে কোথাও পাবে না, বা পেলেও ভুল পাবে। এখানে কিন্তু পুরোপুরি সঠিক তথ্য দেওয়া হলো, যেটা একদম ডিপার্টমেন্টের তথ্য। হ্যাঁ, এবার একটু 19-20 হতে পারে, যে ওরা যেটা বলেছে আমি সেটা একটু একটু বুঝতে ভুল করেছি, কমিউনিকেশন অভাব, সেটা হতে পারে। তো তার জন্য ভুলচুক মার্জনীয়। চলো, আজকের ভিডিও এই অবধি থাকছে। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো, জানিয়ে দিও। আবার দেখো নতুন ভিডিওতে, বাই।